এ কি আপনারা আপনারা গাড়িতে কি করছেন? দাদা, আপনি এদেরকে গাড়িতে তুলেছেন কেন? গাড়ি থেকে নেমে যান, গাড়ি থেকে নেমে যান বলছি, আপনারা নেমে যান। নামবো মামুনি, তার আগে তোমাকে একটু ভালো করে দেখে নি। হ্যালো ভাই, একটা দারুণ মাল পেয়েছি। পুরো মারকাটারি ফিগার, তার উপর ছোট জামা পরা। উফ, আমি না নিজেকে ধরে রাখতে পারছি না ভাই। কখন মনে হচ্ছে মালটাকে একটু ধরে ছুঁয়ে আমার এই হাত দুটোর খিদে মেটাবো। এমন সময় অন্য দিকের লোকটি এক টানে মেঘনার জামাটা খুলে ফেলল। এখন মেঘনার শরীরে শুধুমাত্র অন্তর্বাস ছাড়া আর কিচ্ছু নেই। ট্যাক্সি চালক জোরে গান চালিয়ে দিল। কোথায় যাবে? আজ থেকে তো তোমাকে এখানেই থাকতে হবে। তাহলে চলে এসেছিস তোরা? তোদের পথ দেখিয়ে তো আমি নিয়ে এলাম। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম জানাই গল্প ক্যানভাসে। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি নতুন গল্প, এবং এটিই আমাদের চ্যানেলের প্রথম গল্প। আমরা প্রতি সপ্তাহে এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি একটি করে নতুন গল্প। সেটা হতে পারে প্রেম, ভালোবাসা, সাহিত্যিক অথবা ভুতুড়ে। আপনাদের কাছে শুধুমাত্র একটিই অনুরোধ, গল্পগুলি শোনার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময়টা রাত পার করে মধ্যরাতে প্রবেশ করেছে। দিনেশ এখন ট্যাক্সি চালাচ্ছে। যদি দু একটা প্যাসেঞ্জার পেয়ে যায় তাহলে মন্দ হয় না। খুব একটা ভালো রোজগার হয়নি আজকে। যা হয়েছে তা দিয়ে আজকের আসরটা ঠিক জমবে না। কিন্তু এই শীতের কুয়াশা ভরা রাতে কোনো প্যাসেঞ্জার পাবে বলেও তো মনে হচ্ছে না। দিনেশ নিজের মনে মনেই বলল, আরে ধুর শালা, এই শীতের রাতে আমার পেটে এখনো মাল পড়েনি, আর আমি নাকি গাড়ি চালাচ্ছি। ভাবা যায় না, একটা মালের দোকান দেখে এই গাড়িটা দাঁড় করাতে হবে। বলে কিছু দূর গিয়ে একটা মদের দোকানের সামনে দিনেশ গাড়িটা দাঁড় করালো। সেখান থেকেই একটা মদের বোতল নিয়ে সে আবার গাড়িতে উঠে বসল। তারপর মদের বোতলে চুমুক দিতে দিতেই সে গাড়ি ছুটিয়ে দিল রাস্তার উপরে। কিছু দূর এগোতে দিনেশের চোখ পড়ল একটা মেয়ের উপর। মেয়েটি হাত দেখিয়ে দিনেশের গাড়িটাই দাঁড় করানোর চেষ্টা করছে। মেয়েটির পরনের পোশাকটা হাঁটুর উপর পর্যন্ত নেমে এসেছে। মাথায় মাফলার জড়ানো, এবং এমনভাবেই মাফলারটা জড়ানো মেয়েটির চোখ দুটো বাদে আর কিছুই দেখা যাচ্ছে না। দিনেশ মেয়েটিকে দেখে জোরে গাড়ির ব্রেক মারল। গাড়িটা থামতেই মেয়েটি দিনেশের কাছে এসে ওর দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকালো। দিনেশও এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটি মায়ায় ভরা কণ্ঠে বলল, দাদা, যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যাব। কোথায় যাবে তুমি?
এই সামনেই। সামনে? সামনে মানে কোথায়? চলুন না, আমি বলে দেব। বলেই মেয়েটি গাড়িতে উঠে বসলো। দীনেশ গাড়িটা স্টার্ট দিল। গাড়ি ছুটতে লাগলো তার নিজের গতিতে। মেয়েটি দীনেশকে পথ দেখাতে লাগলো। দীনেশ সেই মতোই গাড়িটি ছুটিয়ে চলেছে। মাঝে মধ্যেই দীনেশের চোখ চলে যাচ্ছে মেয়েটির দিকে। মেয়েটির মায়ায় ভরা দৃষ্টি ক্রমশই আকর্ষণ করছে তাকে। দীনেশের পক্ষে নিজেকে নিয়ন্ত্রণে রাখা ক্রমশই কঠিন হয়ে চলেছে। কিছু দূর এগিয়ে দীনেশের গাড়িটা থামলো একটা পুকুরের সামনে। মেয়েটি গাড়ি থেকে নেমে পুকুরটার দিকে এগিয়ে গেল। দীনেশ চিৎকার করে বলল, আরে আরে ও ম্যাডাম, আমার ভাড়াটা দিয়ে যান। দীনেশের কথা কানে না নিয়ে মেয়েটি সামনের দিকে এগিয়ে গেল। দীনেশ আবার চিৎকার করে বলল, আরে এই যে ভাড়াটা দিয়ে যান, আমার ভাড়াটা না দিয়েই তো চলে যাচ্ছেন। বলেই গাড়ি থেকে নেমে মেয়েটির পিছনে এগোতে লাগলো সে। কিছুটা এগিয়ে দীনেশ খেয়াল করলো মেয়েটা তো সামনের দিকে নেই। দীনেশ চারিদিকটা দেখতে লাগলো, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পেল না। দীনেশ আনমনা হয়েই বলল, এ কি কোথায় গেল? এক্ষুনি তো আমার সামনেই ছিল, কোথায় কোথায় হাওয়া হয়ে গেল? দীনেশ তার চোখ দুটো ডোলে সামনের দিকে তাকালো। তারপর এতক্ষণে তার খেয়াল হলো সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দীনেশ দাঁড়িয়ে আছে পুকুরের সামনে সেই নিম গাছটার তলায়, ঠিক যেই জায়গায় 1 বছর আগে দীনেশ এবং তার 2 বন্ধু মিলে একটি মেয়েকে ধর্ষণ করে তার নিথর দেহটা পুঁতে দিয়ে গেছিল। সবে ফেব্রুয়ারি মাস পড়েছে, তার সাথে শীতটাও বেশ জাঁকিয়েই পড়েছে। মেঘনা তার বান্ধবী দেবযানীর জন্মদিনে এসেছে, সঙ্গে আরও কয়েকজন বন্ধু বান্ধবী আছে। মেঘনা হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়ির ঘন্টার কাঁটাটা 8টার ঘরে, আর মিনিটের কাঁটাটা 12টার ঘরে ঢুকবে ঢুকবে করছে। মেঘনা দ্রুত উঠে পড়ে বলল, এই তোরা পার্টিটা কন্টিনিউ কর, আমাকে এবার উঠতে হবে। সে কি রে, তুই চলে যাবি মানে? আজ তো তোর আমাদের বাড়িতে থেকে যাওয়ার কথা ছিল। না রে, হবে না, বাবা মা বাড়িতে চিন্তা করবে, আমাকে তো যেতেই হবে। কিন্তু এত রাত্রে তুই বাড়ি যাবি কি করে? আঙ্কেল আন্টিকে তুই কল করে বলে দে যে সকালে যাবে। আরে তোরা বুঝতেই পারছিস না। কেন রে ভাই, তোর আজকে বিয়ের লগ্ন আছে নাকি? বিয়ের লগ্ন আছে নাকি? না রে, আমার বিয়ের লগ্ন নেই। তাহলে এত তাড়া দেখাচ্ছিস কেন? কাল সকালেই চলে যাবি। আরে তোরা বুঝতেই পারছিস না, আমাকে তো বাড়ি যেতেই হবে। ঠিক আছে, কিন্তু এত রাতে তুই বাড়ি যাবে কি করে? আরে তোরা চিন্তা করিস না, আমি কিছু একটা ওলা বা উবের করে চলে যাব। মেঘনা কথাটা বলে কাউকে কিছু বলতে না দিয়েই নিজের ব্যাগটা কাঁধে নিয়ে দেবযানীর বাড়ি থেকে
হন হন করে হেঁটে গেল। দেবযানী চিৎকার করে বলল, সাবধানে যাস। মেঘনা আর কোনো উত্তর দিল না। ততক্ষণে হয়তো মেঘনা দরজা পার করে বেরিয়ে গেছে। মেইন রোডে এসে মেঘনা নিজের ফোনটা বার করে উবার বুক করতে যাবে, এমন সময় একটা হলুদ ট্যাক্সি ওর সামনে এসে দাঁড়ালো। ট্যাক্সি চালক দাঁত বের করে বলল, কোথায় যাবেন দিদিমণি? উলুবেড়িয়া বাজার যাবে নাকি? যাব বই কি, আসুন আসুন, বেশি দেরি করবেন না, উঠে বসুন গাড়িতে। মেঘনা লক্ষ্য করল ট্যাক্সি চালকের পরনের পোশাকটা অত্যন্ত নোংরা, গায়ের রংটাও প্রচণ্ড কালো, আর তার উপর চোখ মুখগুলো দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি ঠিকরে বেরিয়ে আসবে। দেখেই যেন ভয় ভয় লাগছে। মেঘনার ভয় লাগলেও মনে সাহস নিয়ে সে গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে লাগলো তার নিজের গতিতে। সারা দিন বন্ধুদের সাথে হই হুল্লোড় পার্টি করার কারণে অনেকটাই ক্লান্ত ছিল মেঘনা। তাই গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই মেঘনার চোখ দুটো লেগে এলো। অন্যদিকে ট্যাক্সির চালক লুকিং গ্লাস দিয়ে মেঘনাকে দেখেই চলেছে। সেটা হয়তো মেঘনা খেয়াল করেনি। ট্যাক্সি চালক লক্ষ্য করে মেঘনা ঘুমিয়ে পড়েছে। তারপর গাড়িটা এক পাশে দাঁড় করিয়ে নিজের ফোন বের করে কাউকে ফোন করে। হ্যালো ভাই, একটা দারুণ মাল পেয়েছি, পুরো মারকাটারি ফিগার, তার উপর ছোট জামা পরা। উফ, আমি না নিজেকে ধরে রাখতে পারছি না ভাই। কখন মনে হচ্ছে মালটাকে একটু ধরে ছুঁয়ে আমার এই হাত দুটোর খিদে মেটাবো। শোন তোরা মেইন রোডের উপরে দাঁড়া, ঠিক আছে? আমি ওখান থেকে যাওয়ার সময় তোদেরকে তুলে নেব, আর সঙ্গে দুটো মালের বোতল নিয়ে নিস, ঠিক আছে? আজকে দারুণ মাস্তি হবে ভাই, আজকে দারুণ মাস্তি হবে। কথাগুলো বলে সে ফোনটা কেটে দেয়। তারপর পিছন ঘুরে মেঘনার দিকে তাকিয়ে রুক্ষভাবে হাসে। এরপর গাড়ি চলতে লাগলো আবার নিজের গতিতে। বেশ কিছুক্ষণ পরে মেঘনা তার হাঁটুর কাছে কার স্পর্শ অনুভব করল। সঙ্গে সঙ্গেই চোখ খুলে তাকালো মেঘনা। চোখ খুলে মেঘনা বেশ অবাক হলো। তার দুপাশে দুজন লোক বসে আছে। লোকগুলোর বয়স প্রায় 30-এর কাছাকাছি হবে। ট্যাক্সি চালকের মতো তাদেরও পরনের পোশাক অত্যন্ত নোংরা, তবে ট্যাক্সি চালকের থেকে এদের গায়ের রংটা একটু পরিষ্কার। কিন্তু এদেরকে দেখেও যে কোনো মানুষ ভয় পাবে। মেঘনা চোখ বড় বড় করে লোক দুটোর দিকে তাকালো, তারপর বলল, এ কি আপনারা গাড়িতে কি করছেন? দাদা, আপনি এদেরকে গাড়িতে তুলেছেন কেন? গাড়ি থেকে নেমে যান বলছি, আপনারা নেমে যান। ডান দিকের লোকটা বলল, নামবো মামুনি, তার আগে তোমাকে একটু ভালো করে দেখে নি। বলি মেঘনার হাঁটুতে রাখা হাতটা আরো একটু উপরের দিকে উঠিয়ে দিল। মেঘনা চিৎকার করে লোকটির হাত এক ঝটকায় সরিয়ে দেয়। তারপর বলে, এ কি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? এবার বাম দিকের লোকটি বলল, তোমাকে আদর করব বলে মামনি। সরে যান বলছি। দাদা
ট্যাক্সি ড্রাইভার গাড়ির গতি আরো বাড়িয়ে দিল। তা তো আর হবে না মামনি, তুমি গাড়িতে উঠেছো নিজের ইচ্ছায়, কিন্তু কিন্তু নামবে আমাদের ইচ্ছায়। তুমি চিন্তা করো না মামনি, তোমাকে একটু আদর করার পর তোমাকে ঠিক জায়গায় নামিয়ে দেব। আমি এখনই নামবো। গাড়ি থামান বলছি। বলে সে ডান দিকের লোকটিকে ধাক্কা দিতে যাবে, তখনই সেই লোকটি মেঘনার হাত চেপে ধরল। এমন সময় অন্য দিকের লোকটি এক টানে মেঘনার জামাটা খুলে ফেলল। এখন মেঘনার শরীরে শুধুমাত্র অন্তর্বাস ছাড়া আর কিচ্ছু নেই। ট্যাক্সি চালক জোরে গান চালিয়ে দিল, যাতে মেঘনার চিৎকার বা কান্নার শব্দ তার কানে না আসে। ফাঁকা কুয়াশায় মোড়া রাস্তা দিয়ে গাড়ি ছুটতে লাগলো। ওইদিকে ওই পশুর মতন মানুষ দুটি শুরু করলো মেঘনার উপর এক শারীরিক অত্যাচার। কিছুক্ষণ পর পিছন থেকে একজন গিয়ে বসলো ড্রাইভিং সিটে। ট্যাক্সির ড্রাইভার আর অপর লোকটি মিলে মেঘনার শরীরটাকে নিয়ে মেতে উঠল এক পৈশাচিক শারীরিক খেলায়। আবার কিছুক্ষণ পর দ্বিতীয় লোকটি গিয়ে বসলো ড্রাইভিং সিটে। তখন ট্যাক্সি চালক এবং প্রথম লোকটি দুজনে মিলে মেঘনার শরীরটাকে নিয়ে খেলতে লাগলো। দাদা, আপনি গাড়িটা দাঁড় করান, আমি এক্ষুনি নামবো। দাদা, মেঘনা কখনো চিৎকার করলো, আবার কখনো কেঁদে উঠল। তবে মানুষের রূপ ধারণকারী পশুগুলোর তাতে কোনো যায় আসে না। মেঘনার কথাগুলো হয়তো তাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। কাঁদতে কাঁদতে মেঘনা একটা সময় জ্ঞান হারালো, কিন্তু মানুষ নামক তিনটি পশুর অত্যাচার তখনও থামল না। গাড়িটা নিজের গতিতে ছুটতে ছুটতে এসে থামল একটা পুকুরের সামনে। পুকুরের পাশে একটা বিরাট বড় নিম গাছ। সেখানে এসেও তারা মেঘনার শরীরটাকে নিয়ে ইচ্ছে মতন খেলল। তাদের শরীরের তৃপ্তি ঘটার পর তারা মেঘনার দিকে খেয়াল করল। মেঘনার ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে আছে। সারা শরীরে কোথাও কামড়ের দাগ, আবার কোথাও নখের দাগ স্পষ্ট। মেঘনাকে দেখে মনে হচ্ছে কোনো মানুষ নয়, বরং কোনো পশুই তাকে অত্যাচার করেছে। মেঘনা চোখ বন্ধ করে মৃত লাশের মতো পড়ে আছে। ওরা মেঘনা মারা গেছে ভেবে তার দেহটা নিম গাছের গোড়ায় মাটি খুঁড়ে পুঁতে দিয়ে চলে যায়। হ্যাঁ, সেদিনের সেই ট্যাক্সি চালক আর কেউ নয়, সে ছিল দীনেশ। দীনেশের স্মৃতিতে ভেসে উঠল 1 বছর আগে তার করা সেই দুষ্কর্মটা। দীনেশ ভয়ার্থ কণ্ঠে বলল, এখানে আমি এলাম কি করে? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে পালাতে হবে। বলে সে পিছন ফিরল, আর সাথে সাথেই দেখতে পেল সেই মেয়েটি, অর্থাৎ মেঘনা তার সামনে দাঁড়িয়ে আছে। দীনেশ মেঘনাকে দেখে আঁতকে উঠল। এতক্ষণে মেঘনার যে দৃষ্টি তাকে আকর্ষণ করছিল তা এখন প্রতিশোধের আগুনে দগ দগ করে জ্বলছে। দীনেশ মেঘনার দিকে তাকিয়ে বলল, সরে যাও বলছি, তুমি কি চাও?
কি চাও তুমি? মেঘনা গম্ভীর কণ্ঠে বলল, আমার মৃত্যুর প্রতিশোধ। বলেই দীনেশের দিকে একটু একটু করে এগোতে লাগলো মেঘনা। দীনেশ ভয়তে মেঘনার থেকে এক পা করে পিছিয়ে যেতে লাগলো। তোমার তোমার মৃত্যুর প্রতিশোধ চাই? তুমি আমার কাছে এগিয়ে আসছো কেন? যারা যারা তোমাকে মেরেছে তাদের কাছে যাও না, তাদের কাছে যাও। মেঘনা গম্ভীর কণ্ঠে বলল, তুই তো তাদের মধ্যেই একজন। না না, আমি কিছু করিনি। আমি আমি তোমাকে মারিনি, আমি তোমাকে মারিনি। বলেই পিছনে যেতে গিয়ে পায়ে কিছু একটাতে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে গেল। মেঘনা দীনেশের একদম সামনে চলে এসেছে। এতক্ষণে মেঘনার মুখ দিয়ে মাফলারটা সরে গেছে। এবার দীনেশ স্পষ্ট মেঘনার মুখটা দেখতে পেল। মেঘনার মুখ ভয়াবহ রূপ ধারণ করেছে। মুখটা একদম সাদা ফ্যাকাশে, তার মধ্যে ঠোঁটে এবং গলায় রক্ত জমাট বেঁধে আছে। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। এত বড় বড় করে তাকিয়ে আছে যেন এক্ষুনি দুটো চোখ খুলে মাটিতে পড়ে যাবে। মেঘনার মুখটা দেখে দীনেশ এতটাই ভয় পেল যে চোখটা সে হঠাৎ বন্ধ করে মুখটা নিজের দুহাত দিয়ে ঢেকে নিল। বেশ কিছুক্ষণ কোনো আঘাত না আসায় দীনেশ তার হাত দুটো সরিয়ে আস্তে আস্তে চোখ দুটো খুলল। তারপর দেখল তার সামনে কেউ নেই। এরই মধ্যে দীনেশের গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। না 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 না, যে করেই হোক আমাকে এখান থেকে বাঁচতে হবে। যে করেই হোক আমাকে পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। বলে সে উঠতে যাবে এমন সময় তার কানের কাছে আবার মেঘনার কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় যাবে? আজ থেকে তো তোমাকে এখানেই থাকতে হবে। বলার সাথে সাথেই দীনেশের শরীর দিয়ে একটা ঠান্ডা বাতাসের স্রোত বয়ে গেল। দীনেশের হাত পা প্রায় অবশ হয়ে গেছে। না 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 না, আর দেরি করা ঠিক হবে না। আমাকে এখান থেকে এক্ষুনি পালাতে হবে, আমাকে এখান থেকে এক্ষুনি পালাতে হবে। বলে সে উঠতে যাবে এমন সময় নিম গাছের একটা ডাল ওর পায়ের উপরে এসে পড়ল। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আমিও তো সেই দিন কাঁদতে কাঁদতে তোদের কাছে বলেছিলাম ছেড়ে দিতে। সেদিন তোরা ছেড়েছিলি আমাকে, যেমন সেই দিন তোরা আমাকে ছাড়িসনি, আজ আমিও তোদেরকে ছাড়বো না। বলে মেঘনা তার মাফলারটা দীনেশের গলায় পেঁচিয়ে ধরল। বেশ কিছুক্ষণ ছটফট করার পরে দীনেশের দেহটা স্থির হয়ে গেল। পরদিন সকালে কিছু স্থানীয় লোক দীনেশের দেহটা উদ্ধার করল। তার পা দুটোর উপরে নিম গাছের ডালটা তখনও পড়ে আছে। চোখ দুটো বড় বড় করে চেয়ে আছে, গলায় কালশিটে দাগ পড়ে গেছে। সেখানে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবরটা দেয়। পুলিশের দল দীনেশের দেহটা উদ্ধার করে নিয়ে চলে যায়।
দীনেশের মৃত্যুর খবরটা পৌঁছায় রবিন আর তপনের কাছে। অর্থাৎ সেই দিন ওই কুকর্মে তার সঙ্গে যে দুজন যুক্ত ছিল তাদের কাছে। এরকম একটা মৃত্যুর খবর শুনে রবিন আর তপন খুব ভয় পেয়ে যায়, বিশেষ করে দীনেশের মৃত্যুর স্থানটা দেখে। তখনই ওদের 1 বছর আগের ঘটনাটা মনে পড়ে যায়। রবিন আর তপন ঠিক করে ওরা একটা ওঝার কাছে যাবে এবং সেখান থেকে কিছু একটা সমাধান বের করে আনবে। সেদিন সন্ধেবেলা রবিন আর তপন মিলে ওদের পাড়ার একজন ওঝার কাছে যায়। সেখানে গিয়ে ওরা ওদের জীবনের সেই কুকর্মের কাহিনী ওঝাকে খুলে বলে। সমস্তটা শোনার পরে রবিন এবং তপনের দিকে একটা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে ওঝা বলেন, আমার মনে হয় না আমার তোমাদের বাঁচানো উচিত। তাও তোমরা যখন আমার কাছে এসেছো তখন একটা কিছু উপায় তো আমাকে তোমাদের বলতেই হবে। তোমরা দুজনে এক কাজ করো, মধ্যরাতে গিয়ে যেখানে সেই মেয়েটিকে পুঁতে দিয়েছিলে সেখানে তার হাড় কঙ্কালগুলো বের করে পুড়িয়ে দাও। এটাই একমাত্র উপায় তোমাদের বাঁচার। রবিন এবং তপন ওঝার কথা শুনে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর তারা ঠিক করে আজ রাতেই ওরা কাজটা সেরে ফেলবে। সেদিন রাতে ঠিক রাত 1টার সময় রবিন ট্যাক্সি নিয়ে তপনের বাড়িতে যায়। তপন তার বাড়ি থেকে কেরোসিনের বোতলটা নিয়ে রবিনের গাড়িতে উঠে পড়ে। রবিন এবং তপন দুজনেই চুপচাপ বসে আছে, কেউ একটা কথাও বলছে না। তাদের দুজনের মাথায় একটাই জিনিস ঘুরছে, কখন তারা কাজটা সম্পূর্ণ করতে পারবে। এটা ভাবতে ভাবতেই রবিন গাড়ি চালাচ্ছে। এমন সময় কোথা থেকে একটা মেয়ে ছুটে এসে রবিনের গাড়ির সাথে ধাক্কা খায়। রবিন জোরে গাড়ির ব্রেক কষে। হঠাৎ করে ব্রেকটা কষার কারণে ওরা দুজনেই কিছুটা সামনের দিকে ঝুঁকে যায়। মেয়েটি রবিনের সামনে এসে বলে, দাদা বাঁচান, প্লিজ প্লিজ বাঁচান আমায়। রবিন রেগে গিয়ে বলে, আরে কি বাঁচাবো, কি হয়েছে আপনার? দাদা দাদা প্লিজ বাঁচান আমাকে। কয়েকজন ছেলে আমাকে তাড়া করেছে, ওরা আমাকে মেরে ফেলবে। আপনি আমাকে প্লিজ আপনার গাড়িতে করে ছেড়ে দিন, প্লিজ প্লিজ দাদা। তপন শান্ত গলায় বলল, কোথায় বাড়ি আপনার? বেশি দূরে না, এই সামনেই, দয়া করে একটু ছেড়ে দিন না। আচ্ছা ঠিক আছে, গাড়িতে উঠে বসো। রবিন রাগের দৃষ্টিতে তপনের দিকে তাকালো। মেয়েটি গাড়িতে উঠে বসল। রবিন গাড়িটা স্টার্ট দেওয়ার পর মেয়েটি বলল, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে একটা 4 মাথা মোড় পড়বে। মোড় থেকে ডান দিকে এগিয়ে গেলেই একটা ফাঁকা মাঠ পড়বে। সেই মাঠের পাশেই একটা পুকুর আছে, সেই পুকুরের পাশেই আমি থাকি। রবিন এবং তপন তখনও ঠিকভাবে মেয়েটির দিকে দেখেনি। মেয়েটির পরনের পোশাকের দিকেও ঠিকভাবে লক্ষ্য করেনি তারা। এমনকি মেয়েটির গন্তব্যস্থানও তারা তাড়াহুড়োর বশে খেয়াল করেনি। মেয়েটির বলার মতন রবিন গাড়িটা ছুটিয়ে নিয়ে যেতে লাগলো সেই দিকেই। তখন রবিনের মাথায় একটি জিনিসই ঘোরাফেরা করছিল, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে তার গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে তাদের কাজটা আজকে রাতের মধ্যেই সেরে ফেলতে হবে। রবিন গাড়ি নিয়ে মেয়েটির বলা গন্তব্যস্থানে এসে পৌঁছল। এসে গেছি, এবারে নেমে পড়ুন। বলার পরেও গাড়ির দরজা খোলার কোনো শব্দ হলো না। রবিন বিরক্ত হয়ে পিছনের দিকে ঘুরে তাকালো। তারপর রবিন দেখল গাড়ির পিছনের সিটে
কেউ নেই। রবিন বেশ অবাক হলো। সে অবাক হয়ে তপনের দিকে তাকালো। রবিন দেখল তপন ঘুমিয়ে গেছে। রবিন তপনের গায়ে ধাক্কা দিয়ে বলল, এই 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 তপন ওঠ। কি হয়েছে? এসে গেছি? আরে না রে ভাই, তাহলে? আরে মেয়েটা গেল কোথায়? মেয়ে? কোন মেয়ে? আরে যে মেয়েটার সাথে গাড়ির ধাক্কা লাগলো। আমি তো জানি না। আমি তো ঘুমিয়ে গেছিলাম, নেমে গেছে হয়তো। আরে না রে ভাই, গাড়ির দরজা খোলার কোনো আওয়াজ পাইনি। তুই হয়তো খেয়াল করিসনি। আরে না রে, আমি সত্যি বলছি, আমি দরজা খোলার কোনো আওয়াজ পাইনি। আরে ছাড় না, বাদ দে। আমি অত কিছু জানি না। নিজের জায়গায় পৌঁছে গেছে, হয়তো নেমে গেছে। এবার গাড়িটা স্টার্ট দে, আমাদেরও তো যেতে হবে নাকি? রবিন গাড়িটা স্টার্ট দেওয়ার আগে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। চারিদিকটা শীতের কুয়াশায় মোড়ানো, স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। রবিন গাড়ি স্টার্ট দিল না। তপন বিরক্ত হয়ে বলল, আরে কি রে, গাড়িটা স্টার্ট দে। রবিন তপনের দিকে তাকালো। আরে আমার মুখের দিকে কি দেখছিস? গাড়িটা স্টার্ট দে, নাহলে তুই এখানে আয়, আমি চালাচ্ছি। বলে তপন গাড়ি থেকে নামতে যাবে। তখন রবিন তপনের হাতটা চেপে ধরল। তপন তার হাতের দিকে তাকালো। তারপর তার চোখ গেল রবিনের মুখ পানে। রবিন বলল, দেখ দেখ ভাই, কোথায় চলে এসেছি আমরা। তপন কিছুটা আনন্দের সাথেই বলল, এই তো, এটাই তো সেই জায়গা। তাহলে আমরা গাড়িতে বসে অপেক্ষা করছি কেন? চল, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে আমাদেরকে ফিরতে হবে। বলেই তপন গাড়ি থেকে নেমে গেল। কিন্তু রবিন তখনও গাড়িতে বসে আছে। তপন রবিনের দিকে তাকিয়ে বলল, কিরে, নামি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামবো নামবো। বলেই দুজনে গাড়ি থেকে নেমে গাড়ির ডিক্কিটা খুলে সেখান থেকে মাটি কাটার কোদাল আর দেহটা পোড়ানোর জন্য কেরোসিন তেলের বোতল আর দেশলাই নিয়ে পিছনে ফিরল। আর পিছনে ফিরতেই ওরা মেয়েটিকে, অর্থাৎ মেঘনাকে তাদের চোখের সামনে দেখতে পেল। মেঘনার মুখটা একেবারে সাদা ফ্যাকাশে। তার মধ্যে ঠোঁটে এবং গলায় রক্ত জমাট বেঁধে রয়েছে। চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে। ওদের ওপর এমন বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে যেন চোখ দুটো এক্ষুনি মাটিতে খুলে পড়ে যাবে। মেঘনার এই রূপ দেখে ওদের বুকের ধুকপুকুনি ততক্ষণে বেড়ে গেছে। মেঘনা হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে আসছে। তারপর হঠাৎ কিছুটা কাছে আসতেই আবার হাওয়ায় কোথায় মিলিয়ে গেল মেঘনার শরীরটা। তখন অতি কষ্টে দুবার ঢোক গিলিয়ে বলল, ভাই, আমি 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 যা যা দেখলাম, তুইও কি তাই দেখলি? হ্যাঁ রে, আমরা বাঁচবো তো? হ্যাঁ না 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 না, ভয় পাস না, কিছু হবে না। চল চল, তাড়াতাড়ি চল, কাজ সারতে হবে। বলেই কোদাল, কেরোসিন তেল আর দেশলাই নিয়ে নিমগাছটার দিকে এগিয়ে গেল। একটু দূরেই ওরা দেখল নিমগাছের নিচে, যেখানে ওরা মেঘনাকে পুঁতে দিয়ে গেছিল, সেখানে একটা মেয়ের মূর্তি যেন মাথা নিচু করে বসে আছে। রবিন এবং তপন মেয়েটিকে দেখে একে অপরের হাত চেপে ধরল। রবিন মনে সাহস জুটিয়ে বলল, কে ওখানে? তাহলে চলে এসেছিস তোরা? তোদের পথ দেখিয়ে তো আমি নিয়ে এলাম। মেঘনা ওই অবস্থাতেই উঠে দাঁড়িয়ে এক পা করে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। মেঘনাকে ওদের কাছে আসতে দেখে ওদের হাত থেকে কোদাল, কেরোসিন আর দেশলাই সব পড়ে গেল। এই ঠান্ডা শীতল আবহাওয়াতেও
ওদের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। মেঘনাকে এগিয়ে আসতে দেখে রবিন আর তপন এক পা করে পিছিয়ে যেতে লাগলো। তপন বলল, এগোবি না, বলে দিচ্ছি। তোর এত বড় সাহস, তুই আমাদের মারবি? আজই তোর শেষ দিন, আজই তোর শেষ দিন। বলে সামনের দিকে এগিয়ে গিয়ে কেরোসিনের বোতলটার ছিপি খুলে মেঘনার দিকে ছুটতে যাবে, এমন সময় মেঘনা হাসতে হাসতে তপনের চোখের দিকে তাকালো। তপন স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেই জায়গাতে। শেষ তো অনেক আগেই তোরা আমাকে করে দিয়েছিস। আজ তো কথাটা বলে তোদেরই শেষ। মেঘনা এক দৃষ্টিতে তপনের চোখের দিকে তাকিয়ে রইল। তপন যেন একটা পাথরের মতন জড় বস্তু হয়ে এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ তপন রবিনকে অবাক করে দিয়ে কেরোসিন তেলের বোতলটা মেঘনার গায়ে ছোড়ার বদলে নিজের গায়ে ঢালতে লাগলো। তপন, তপন ভাই কি করছিস ভাই? এরকম করিস না ভাই, এরকম করিস না। ওইদিকে তপন ততক্ষণে কেরোসিনের বোতলটা ফাঁকা করে দেশলাইটা নিয়ে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। রবিন চিৎকার করে ওঠে, না না, এটা হতে পারে না, না এটা হতে পারে না, না তপন, তপন এরকম করিস না ভাই, এরকম করিস না তপন। রবিনের কান্না, তপনের চিৎকার আর মেঘনার হাসিতে চারিদিক একেবারে ফেটে পড়েছে। তপন চিৎকার করতে করতে একটা সময় নিশ্চুপ হয়ে গেল। এখন শুধুমাত্র রবিনের কান্না আর মেঘনার হাসির শব্দ শোনা যাচ্ছে। রবিন কাঁদতে কাঁদতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে মাটিতে বসে পড়ল। এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? না তপন, তপন এরকম করিস না ভাই। হঠাৎ রবিন তার কানের কাছে মেঘনার কণ্ঠস্বর শুনতে পেল। তোকে একটা সুযোগ দিচ্ছি, বাঁচতে চাইলে পালিয়ে যা। তুই যদি পালিয়ে যেতে পারিস তাহলে আমি আর তোকে মারবো না। এতক্ষণে রবিনের পায়ের সব জোর যেন কোথায় লুপ্ত হয়ে গেছে। সামান্য হেঁটে যাওয়ার ক্ষমতাটুকুও নেই। তাও শেষ চেষ্টা করবে সে। মনে জোর নিয়ে রবিন উঠে দাঁড়ালো। তারপর গাড়ির দিকে ছুটতে লাগলো। কিছুটা এগোতেই দেখলো সামনে মেঘনা দাঁড়িয়ে হাসছে। রবিন কাঁদতে লাগলো। তারপর চোখের জল মুছে পা দিকে দৌড়াতে যাবে, তখন সে মেঘনাকে আবার তার সামনে দেখতে পেল। সেখানেও মেঘনা দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। রবিনের প্রায় পাগল হয়ে যাওয়ার অবস্থা। রবিন তার দু হাত দিয়ে মুখটা চেপে ধরল। কিরে, পালাতে পারলি না তো? তাহলে এখন বাঁচবি কি করে? ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেব? আমি তো তোকে সুযোগ দিলাম তোকে বাঁচার জন্য। তুই তো পালাতে পারলি না। যখন পারলি না তখন তুইও ওদের মতো মর। ছেড়ে দেব? আমাকে তোরা ছাড়িসনি। তোরা যেমন আমাকে ছাড়িসনি, আমিও তোদের ছাড়বো না। ওদের দুইজনের মতো তুইও মরবি। তবে এত সহজে আমি তোকে মারবো না। তোকে আমি কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বলে রবিনের বুকের উপরে বসে ওর একটা চোখ খুবলে নিল মেঘনা। রবিন চোখটা চেপে ধরে চিৎকার করে উঠল। আরো চিৎকার কর। মনে আছে সেই দিন আমি কেমন চিৎকার করেছিলাম? তারপর মেঘনার প্রেতাত্মা রবিনের মাথাটা এক ঝটকায় পিছনের দিকে ঘুরিয়ে দিল। চারিদিকে সব কিছু নিস্তব্ধ। মেঘনার আত্মার প্রতিশোধ সম্পন্ন হলো।
সম্পন্ন হওয়ার সাথে সাথেই ওর আত্মার শান্তি পেল।